আমরা চারপাশে যা কিছুই দেখি তার সবই কিন্তু কোনো না কোনো ডিজাইনের অংশ। আজ আমরা সেই উদ্ভাবনের শিল্পটা নিয়েই কথা বলবো, যা আমাদের বিশ্বকে প্রতিনিয়ত নতুন করে সাজাচ্ছে, পণ্য ও সেবা ডিজাইন। আচ্ছা, এমনটা কি কখনো হয়েছে যে ফোন বা গ্যাজেটটা কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা হচ্ছিল, সেটা কেনার মাসখানেকের মধ্যেই কেমন যেন পুরনো মনে হতে শুরু করে? এই অনুভূতিটা কিন্তু একদমই অমূলক নয়। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর কারণটা হলো আজকের দিনে পণ্যের জীবনচক্র বা প্রোডাক্ট লাইফ সাইকেল আগের চেয়ে অনেক অনেক ছোট হয়ে গেছে। এই যে বিশ্বায়নের যুগ, এখানে কোনো একটা ডিজাইন দিয়ে খুব বেশি দিন প্রতিযোগিতায় টিকে থাকা প্রায় অসম্ভব একটা ব্যাপার। কোম্পানিগুলোকে হয় ক্রমাগত নতুন কিছু উদ্ভাবন করতে হবে, না হলে বাজার থেকে হারিয়ে যেতে হবে। জিলেট কোম্পানির উদাহরণটা কিন্তু এখানে বেশ মজার। তাদের এই যে এত সাফল্য, এর পেছনের মূল রহস্যটাই হল অবিরাম উদ্ভাবন। গ্রাহকদের জন্য তারা অনবরত উন্নত মানের পণ্য তৈরি করে চলেছে। তাদের এই উদ্ভাবনী দৌড় এতটাই বিখ্যাত যে এটা নিয়ে রীতিমতো মজাও করা হয়। তো এই যে সুরদায়িক একটা পরিবর্তনের প্রয়োজন, ব্যবসায়িক জগতে এর কিন্তু একটা প্রাতিষ্ঠানিক নামও আছে, আর সেটাই হলো পণ্য ও সেবা ডিজাইন। চলুন এই কৌশলগত দিকটা নিয়ে আরও একটু গভীরে যাওয়া যাক। তাহলে প্রশ্নটা হলো, এই পণ্য ডিজাইনের আসল উদ্দেশ্যটা ঠিক কি? এটা কি শুধু একটা জিনিসকে দেখতে সুন্দর করে তোলার জন্য, নাকি আর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? দেখুন, পণ্য ও সেবা ডিজাইন একটা কোম্পানির জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশলগত কাজ করে থাকে। প্রথমত, এটা গ্রাহকের চাহিদাটা বোঝার চেষ্টা করে এবং সেই অনুযায়ী পণ্য তৈরি করে। শুধু তাই নয়, পুরনো পণ্যকে আরও উন্নত করা, একেবারে নতুন পণ্য বাজারে নিয়ে আসা, পণ্যের গুণগত মান ঠিক করা আর উৎপাদন খরচ কিভাবে কমানো যায়, এই সব সিদ্ধান্ত কিন্তু এই ডিজাইনেরই অংশ। আচ্ছা, এখন ডিজাইনের একটা খুব আধুনিক দিক নিয়ে কথা বলা যাক। এটা শুধু পণ্যের কার্যকারিতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের পরিবেশের প্রতি যে দায়বদ্ধতা, সেটাও এখানে চলে আসে। টেকসই ডিজাইনের এই ধারণাটা মূলত ৩টা মূল নীতির উপর দাঁড়িয়ে আছে। এটাকে 3R নামেও ডাকা হয়: রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। প্রথমটা হলো রিডিউস, অর্থাৎ কমানো। এর মানে কিন্তু পণ্যের মান কমানো নয়, বরং অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে এবং সহজ উপকরণ ব্যবহার করে পণ্যকে আরও কার্যকর ও সাশ্রয়ী করে তোলা। মানে কম খরচে আরও ভালো উপযোগিতা নিশ্চিত করা। এরপর আসছে রিইউজ, মানে পুনরায় ব্যবহার। এর সবচেয়ে ভালো উদাহরণ হল ব্যবহৃত পণ্যকে সারিয়ে তোলা। ধরুন, পুরনো ফোন বা কম্পিউটারকে আবার ব্যবহারযোগ্য করে তোলা। এই ধারণা থেকেই কিন্তু ডিজাইন ফর ডিসঅ্যাসেম্বলি বা ডিএফটি এর মতো কনসেপ্ট এসেছে। এর মূল উদ্দেশ্য হল পণ্যকে এমনভাবে ডিজাইন করা যাতে সেটা সহজেই খুলে মেরামত বা আপগ্রেড করা যায়। আর সবশেষে হল রিসাইকেল। এর মানে হল ব্যবহৃত পণ্য থেকে কাঁচামালগুলো আবার পুনরুদ্ধার করা। পরিবেশ রক্ষার এই যে একটা চাপ বিশ্বজুড়ে তৈরি হয়েছে, তারই ফলে ডিজাইন ফর রিসাইক্লিং বা ডিএফআর এর মতো ধারণার জন্ম। এটা ডিজাইনারদের এমন সব উপকরণ ব্যবহার করতে উৎসাহিত করে যা সহজেই আবার কাজে লাগানো যায়। এতক্ষণ তো আমরা দেখলাম ডিজাইন কিভাবে করতে হয়, কিন্তু আসল প্রশ্ন হল গ্রাহকরা ঠিক কী চান। এটা বোঝার জন্য কিন্তু একটা অসাধারণ মডেল আছে। চলুন এখন গ্রাহকের মনস্তত্ত্ব বোঝার সেই টুলটা সম্পর্কে একটু জানা যাক। এই মডেলটার নাম হল কানো মডেল। জাপানি অধ্যাপক ডক্টর নোরিয়াকি কানো এই তত্ত্বটি তৈরি করেন। এটি গ্রাহক সন্তুষ্টির যে প্রচলিত ধারণা, মানে যত বেশি ফিচার তত বেশি খুশি, সেই ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে আর দেখায় যে সব বৈশিষ্ট্য কিন্তু গ্রাহককে একইভাবে সন্তুষ্ট করে না। এই মডেলটা বুঝতে হলে দুটো অক্ষের কথা ভাবতে হবে। নিচের অক্ষটা হলো পণ্যের কার্যকারিতা আর ওপরেরটা হলো গ্রাহকের সন্তুষ্টির মাত্রা। প্রফেসর কানো এই দুটো অক্ষের ওপর ভিত্তি করে পণ্যের গুণমানকে 3টে আলাদা ভাগে ভাগ করেছেন। প্রথমটা হলো মৌলিক গুণমান। এগুলো হলো সেই সব বৈশিষ্ট্য যা গ্রাহকরা থাকবে বলেই ধরে নেন। যেমন ধরুন, একটা মোবাইল চার্জারের তার যদি যথেষ্ট লম্বা হয়, সেটা নিয়ে কিন্তু কেউ ভাবে না, কিন্তু তারটা যদি একটু বেশি ছোট হয়, তখন কিন্তু বিরক্তি তৈরি হয়। মানে এই বৈশিষ্ট্যটা সন্তুষ্টি বাড়ায় না, কিন্তু এর অভাবে অসন্তুষ্টি বাড়ে। দ্বিতীয়টা হলো কার্যকারিতা গুণমান। এখানে সম্পর্কটা একদম সোজাসাপটা।
বৈশিষ্ট্য যত ভালো হবে সন্তুষ্টিও তত বাড়বে। যেমন একটা গাড়ির ব্যাটারি যত বেশি দিন চলবে, গ্রাহকও ততটাই বেশি খুশি হবেন। আর সবশেষে যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হলো উত্তেজনাপূর্ণ গুণমান। এটাই হলো সেই অপ্রত্যাশিত ওয়াও ফ্যাক্টর, যা গ্রাহককে একেবারে মুগ্ধ করে দেয়। যেমন ধরুন, কোনো রেস্তোরাঁয় খাওয়ার পর অপ্রত্যাশিতভাবে একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক পাওয়া। এটা না পেলে কিন্তু কোনো অভিযোগ নেই, কিন্তু পেলে গ্রাহক দারুণভাবে আনন্দিত হন। এখন এই মডেলের সবচেয়ে মজার ব্যাপারটা হলো, গ্রাহকের প্রত্যাশা কিন্তু কখনোই স্থির থাকে না। যেটা আজকে একটা ওয়াও ফ্যাক্টর, কাল সেটাই একটা সাধারণ প্রত্যাশায় পরিণত হয়। ভাবুন তো, একসময় গাড়িতে এয়ার কন্ডিশনার থাকাটা ছিল একটা বিরাট ব্যাপার, একটা উত্তেজনাপূর্ণ বৈশিষ্ট্য। আর আজ সেটা একটা মৌলিক চাহিদা। উদ্ভাবনের দৌড়টা ঠিক এখানেই। তাহলে কানো মডেল আমাদের শিখিয়ে দিল যে গ্রাহকরা ঠিক কী চান। এখন চলুন দেখি একটা আইডিয়া থেকে শুরু করে একটা পূর্ণাঙ্গ পণ্য তৈরি করার বাস্তবসম্মত ধাপগুলো আসলে কি কি। এই যে ফ্লোচার্টটা দেখা যাচ্ছে, এটা আসলে একটা পণ্য তৈরির পুরো যাত্রাপথকে তুলে ধরে। একেবারে প্রথম একটা ধারণা মাথায় আসা থেকে শুরু করে সেটার চূড়ান্ত রূপ দেওয়া পর্যন্ত। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা মোটামুটিভাবে 4টে প্রধান ধাপে ভাগ করতে পারি। প্রথমে আসে বিভিন্ন উৎস থেকে আইডিয়া বা ধারণা তৈরি করা। এরপর সেই অনেকগুলো ধারণা থেকে সেরাটাকে বেছে নেওয়া হয়। তারপর সেই নির্বাচিত ধারণার উপর ভিত্তি করে একটা প্রাথমিক ডিজাইন তৈরি করা হয়। আর সবশেষে চূড়ান্ত ডিজাইন এবং তার একটা কার্যক্ষম মডেল বা প্রোটোটাইপ বানানো হয়। এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম তার সবই কিন্তু আমাদের একটা চূড়ান্ত এবং খুব শক্তিশালী ধারণার দিকে নিয়ে যায়। ভালো ডিজাইন আসলে কোনো স্থির গন্তব্য নয়, এটা একটা অবিরাম চক্রের মতো। একটা পণ্যের ডিজাইন যখন চূড়ান্ত হয়, ঠিক সেই মুহূর্তেই কিন্তু শুরু হয়ে যায় পরবর্তী উদ্ভাবনের খোঁজ। আজকের যে উত্তেজনাপূর্ণ বৈশিষ্ট্যটা গ্রাহককে চমকে দিচ্ছে, সেটাকেই আগামীকালের মৌলিক চাহিদা হওয়ার আগে নতুন কিছু নিয়ে আসতে হবে। তাহলে চলুন এই প্রশ্নটা নিয়েই ভাবা যাক, আজকের দিনের কোন ওয়াও বৈশিষ্ট্যটা অদূর ভবিষ্যতে একটা সাধারণ না বলা প্রত্যাশায় পরিণত হতে চলেছে। এই উত্তরটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ভবিষ্যতের ডিজাইন ভাবনা।